ডিবিসি নিউজ নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছেন। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ প্রতিদিন নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। মঞ্জুরুল ইসলাম, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। সম্পাদক পরিষদের নেতারা গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন, সেখানে বলেছেন সরকার গণতান্ত্রিক আচরণ করলে পাশে থাকবেন সাংবাদিকরা, এবং প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন মামলার বিষয় 282 জনের একটি তালিকা দেওয়া হয়েছে, সেই মামলার বিষয় দেখবেন। গণমাধ্যমের জন্য হবে নিরপেক্ষ কমিশন, তথ্যমন্ত্রী এটা জানিয়েছেন। না একটু জানতে চাই যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা আসলে কতটুকু গ্রহণযোগ্য, এবং সেই পাশাপাশি একটু জানতে চাই বিগত সরকারের আমলে আমাদেরই যারা অগ্রজ বা বন্ধুবান্ধব সরকারের যেভাবে তোষামোদি করে গেছেন সেই ব্যাপারটা আসলে কতটুকু উদ্বেগজনক। মঞ্জুরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। প্রথমত হলো নিজেদের আত্মসমালোচনাটাই করে বেটার। আমরা বিগত সময়গুলোতে দেখেছি আমরা যতটা না সাংবাদিকতা করেছি তার চেয়ে বেশি আমরা দলীয় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছি। আমরা পেশাগত যে ডিগনিটির জায়গাটা আমরা অনেকেই সেই জায়গাটা ক্রস করে দলীয় কর্মীতে পরিণত হয়েছি, এবং আমাদের দুর্ভাগ্য যে আমাদের সাংবাদিকদের যে সংগঠন, যতগুলো সংগঠন আছে, একটা দুটা সংগঠন ছাড়া সকল সংগঠনই কিন্তু দলীয়ভাবে বিভক্ত হয়ে গেছে। সুতরাং যখন যে দলের সরকার আসে সেই দলকে সমর্থন দিয়ে অথবা সেই দলের কর্মী হিসাবে আমরা ব্যবহৃত হতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি অতীতে, এবং এখনো যে করছি না তা কিন্তু না, এখনো কিন্তু করছি। সে কারণে দলের কর্মী না হয়ে সাংবাদিক যদি আমরা সবাই হতে পারতাম, তবে হয়তো এই যে এতগুলা সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা থেকে শুরু করে নানা রকম ঝামেলা, এবং অনেকে জেলখানায় আছেন, অনেকে বিদেশে চলে গেছেন, প্রবাস জীবন করছেন, পালিয়ে গেছেন, এই যে সাংবাদিকদের মধ্যে এই যে বিষয়টা হয়েছে, এইটা কিন্তু হতো না। এটা একটা আমাদের দৈন্যতা আমি বলবো। আর আজকে গতকাল প্রধানমন্ত্রীর সাথে যেই বৈঠক সম্পাদক পরিষদের, এই বৈঠকে অনেকগুলো বিষয় উল্লেখ আছে। তার মধ্যে সাংবাদিকদের নামে যে হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন মামলা আছে, এই মামলার বিষয়গুলা সম্পাদক পরিষদের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে এবং একটা তালিকা দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে সাংবাদিকদের নামে যে হত্যা মামলাগুলা, এগুলা সাংবাদিকদের নামে হত্যা মামলা হইতে পারে না, বা সম্পাদকদের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত করার জন্য। প্রধানমন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে এই ব্যাপারে তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এর পাশাপাশি আজকে অনেকগুলা বিষয় কিন্তু প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। প্রথমত হলো যে যেটা আপনি হেডিং করে যেটা শুরু করলেন, যে সরকার গণতান্ত্রিক আচরণ করলে গণমাধ্যম সরকারের সাথে থাকবে। এটা গণমাধ্যমের সাথে সরকারের একটা সম্পর্ক কিন্তু সবসময় থাকে, কারণ গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। আমরা যদি স্টেটকে গ্রহণ করি, স্টেটের সাথে যদি ফোর্থ স্টেট একত্রে থাকাটাই কিন্তু স্বাভাবিক। সরকারের বিরুদ্ধে গণমাধ্যম কখন যায়? যখন গণমাধ্যমকে সরকার গ্রহণ না করে, যখন গণমাধ্যমের আচরণ অথবা সরকারের আচরণ পারস্পরিক কন্ট্রাডিকশন করে, সরকার যখন গণমাধ্যমকে শত্রু মনে করে অথবা গণমাধ্যম যখন শত্রুকে শত্রু মনে করে। আমরা সবসময় দেখি সরকারের টেবিলে যখন থাকে, টেবিলের ওই পারে যখন থাকে, তখন রাজনৈতিক দলগুলা একরকম ভাবে গণমাধ্যমকে বিবেচনা করে, ঠিক উল্টা দিকে আসলে তারা সেটা ভুলে যায়। যেমন এখন যারা অপোজিশনে আছে, সরকারের সমালোচনা করলে অথবা সরকারের ত্রুটি ধরে দিলে অপোজিশন কিন্তু খুব খুশি হয় এবং অপোজিশন সেটাকে ভালোভাবে গ্রহণ করে। কিন্তু এই অপোজিশনই যখন আবার পজিশনে যায়, তখন সেই অবস্থানটা আবার তারা খুব ভালোভাবে গ্রহণ করে না। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, বিগত অনেক দিন আমরা দেখেছি যে টিআইবি প্রত্যেক গভর্নমেন্টের সময় প্রতি বছর একটা দুর্নীতির একটা ফোরকাস্ট তারা প্রকাশ করে, দুর্নীতির একটা রিপোর্ট দেয়। কিন্তু আমরা দেখেছি যে অতীতের সকল সরকারগুলা
যখনই টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, তখন বিরোধী দল সেটাকে খুব ভালোভাবে বলেছে এবং টিআইবির খুব প্রশংসা করেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে টিআইবির আবার সমালোচনা করেছে। কিন্তু সেই বিরোধী দল আবার যখন সরকারে যায়, তখন যখন আবার টিআইবি রিপোর্ট করে, তখন কিন্তু একই ক্যারেক্টার হয়, একই বিষয় হয়। সুতরাং গণমাধ্যম কখনোই সরকারের বন্ধু না, আবার আহ, সরকারও গণমাধ্যমের বন্ধু না। এটা হলো পারস্পরিক সহযোগিতার বিষয়। রেল লাইনের সমান্তরাল অবস্থানে চলা, গ্রহণযোগ্যতা অথবা একটি মাধ্যম আরেকটি মাধ্যমকে, অথবা একটি প্ল্যাটফর্ম আরেকটি প্ল্যাটফর্মকে যখনই সহনশীলতার মধ্যে থাকে, তখনই দুইটার জায়গায় সম্পর্কটা ভালো থাকে। কিন্তু যখনই সরকার মনে করে গণমাধ্যম সরকারের বিরুদ্ধে চলে গেছে, অথবা গণমাধ্যম যখন মনে করে সরকার গণতান্ত্রিক অবস্থা থেকে সরে এসে স্বৈরাচারী আচরণ করছে, তখনই কিন্তু সংঘাতের তৈরি হয়। এবং অতীতে আমরা যত গণতান্ত্রিক আন্দোলন দেখেছি, যত সরকারের বিরুদ্ধে গণমাধ্যমের দূরত্ব তৈরি হয়েছে, এই মূল বিষয়টা হলো ফোর স্টেটকে, মানে রাষ্ট্রের মূল মৌলিক কাঠামোতে মঞ্জুর যারা ইসলাম, আমি আছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আজকে যেসব সম্পাদকরা বললেন যে গণতান্ত্রিক আচরণ করলেই সাংবাদিকরা থাকবেন, বিগত সরকারের আমলে আমরা অনেক অগণতান্ত্রিক আচরণও দেখতে পেয়েছি। তখন তো এইভাবে অনেককে আমরা বলতে শুনিনি বা বলতে দেখিনি। তখন বলতে শুনি না, বলতে না দেখার কারণ হলো, তখন যেটা আমি শুরু থেকেই বললাম, যে যতটা তখন সাংবাদিকতা হয়েছে তার চেয়ে বেশি দালালি হয়েছে। আর আহ তখন হয় কি, যে ওই যে রাজদরবারের কবিদের মতো সবাই এখন কবি, আর রাজদরবারের কবি হয়ে গেছে, রাজদরবারের সাংবাদিক হয়ে গেছে। তখন এই স্পষ্ট করে কথা বলার মতো লোক ছিল না। আর যারা স্পষ্ট করে কথা বলতেন, তারা তখন কোনো কথা বলেন নাই, তারা দর্শকের ভূমিকায় পালন করেছেন। আর তাদের মধ্যে একটা ভয়ও ছিল, যদি মান সম্মানটা যায়। এখন মান সম্মান রক্ষা করতে গিয়ে কেউ কোনো কথা বলেনি। যদি জুনিয়রদের দ্বারা অপমানিত হন, যদি রাষ্ট্রের কোনো কাঠামো তাকে ধরে নিয়ে বা জিজ্ঞাসাবাদের নামে বাসা থেকে ধরে নিয়ে যায়, এরকম যার যার একটা চিন্তা থেকে করা হয়েছে। এখন একটা অনেক কষ্টের পরে অনেক একটা গণতান্ত্রিক সরকার এসছে, এবং লক্ষণীয় বিষয় এবং গণমাধ্যমের জন্য যেটা আনন্দের বিষয়, ইতিমধ্যে কিন্তু কয়েক দফা প্রধানমন্ত্রী সাংবাদিকদের সাথে, সম্পাদকদের সাথে বসেছেন, এবং তিনি বলেছেন যে 3 মাস পর পর এনে বলবেন। জি, আমরা আজকে যে ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছে আলোচনা আপনার হয়েছে, কাছে ফিরছি। মঞ্জুর ইসলাম, জি ডক্টর আব্দুল্লাহ মামুন, একই প্রশ্ন আপনার কাছে, প্রশ্ন রিপিট করছি না। আমি মনে করি আমি তিনটা জিনিস একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই। প্রথমত হচ্ছে যে আজকে শুধু মঞ্জুর ভাই খুব সুন্দর করে ডিটেলসটা বললেন, আমি একটু প্রতীকী জায়গাগুলোতে বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা গত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে একটা তো চাটুকারের দল তৈরি হয়েছিল সাংবাদিকদের মধ্যে, এবং রাজসভার কবির মতো সাংবাদিক সভার কবি সাংবাদিক হয়ে গিয়েছিলেন। মঞ্জুর ভাই সুন্দর করে বলেছেন। কিন্তু দেখেন যে ওই মিটিং এর ভিতরের আলোচনাটা বাইরে যেভাবে আসলো, শুধুমাত্র গণতান্ত্রিক আচরণ নয়, সেটা সাংবাদিকদের অধিকার, সাংবাদিকদের কর্মক্ষেত্র এবং সমালোচনা করলে কি হবে না হবে, কতটুকু সাংবাদিকদের দায়বদ্ধতা, সব বিষয়গুলো এসছে। আবার এটা বলতেই হবে যে যারা এখন 282 জনের তালিকা দেয়া হলো, তারা হয়তো বা হত্যা মামলায় সরাসরি জড়িত ছিল, এটা আমি অনেক ক্ষেত্রে সত্যি নয়। কিন্তু এটি ঠিক যে তারা একদম যদি আন্দোলনের ওই সময়টাতে দেখেন, আপনি যে কথাটা বারবার আপনি জিজ্ঞেস করছিলেন যে তাদের যে আচরণ, সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। ইভেন সর্বশেষ যে সভাটি এই শেখ হাসিনার বাসায় হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে সিনিয়র সাংবাদিকদের যে ভাষা এবং যে রেকর্ড আমরা দেখেছি, তার সাথে যদি আজকের নুরুল কবির যেভাবে কথা বললেন বা অন্যান্য সম্পাদকরা যেভাবে কথা বললেন, তার মধ্যে বিস্তর একটা পার্থক্য। কিন্তু এটা প্রতীকী অর্থে হলেও এর তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে যে ইউনূস সরকারের সময়ে আমরা তখনও বলে এসেছি, গণগ্রেপ্তার বা গণভাবে হয়রানি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এখন যেটা হলো 282 জনের একটা তালিকা আমরা পেলাম, 2 জন সাংবাদিকের মধ্যে ছাড়াও পেয়েছেন। আসলে আমরা চাই যে সরকার সঠিক তদন্ত করবে। কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের দুর্নীতির জন্য বিচার হবে। কেউ যদি প্ররোচনা দিয়ে থাকেন, তার প্ররোচনার জন্য বিচার হবে। যদি মিডিয়ার কোনো রুল ভায়োলেট করেন, তার জন্য বিচার হবে। কিন্তু গণগ্রেপ্তারের মাধ্যমে, হত্যা মামলার মাধ্যমে এই হয়রানিটা আমি মনে করি বন্ধ হওয়া উচিত। একই সাথে এইসব সাংবাদিক, আমি 282 জনের কথাই বলছি না, অথবা এর মধ্যে কেউ ভালো থাকতে পারে,
তারা যেন একটা শিক্ষা গ্রহণ করেন যে এটি করলে এই ফলাফল হয়। এবং একই সাথে অন্যান্য সাংবাদিক যারা আছেন, যেটা মঞ্জুর ভাই বারবার বলার চেষ্টা করলেন, যেন তারা রাষ্ট্র পরিষদের সভা সাংবাদিক না হয়, সেটিও গুরুত্বপূর্ণ। একই সাথে অন্যান্য পেশাজীবী সংগঠনগুলো যারা আমরা আছি, সেটা শিক্ষক হোক, সাংবাদিক হোক, আইনজীবী হোক, ইঞ্জিনিয়ার হোক, তারা যেন ভুলে না যায় যে হয় আমি রাজনীতি করলে সরাসরি রাজনীতিতে যোগ দিব, তখন আর আমার যে শিক্ষকতার পরিচয় বা সাংবাদিকতার পরিচয় সেটি মুখ্য থাকবে না। আমি দলের পদধারী হিসাবে তখন যখন তুমি কথা বলি, আমার সেটাকে গ্রহণ করি, তখন কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন হবে, মানুষ ভিন্নভাবে দেখে। কিন্তু যদি আমি সাংবাদিক হয়ে দলীয় কর্মীর মতো আচরণ করি, সেভাবে কথা বলি, সেটি কিন্তু ওই প্রফেশনকেও একভাবে হেয় করা। দ্বিতীয় আরেকটি বিষয়, আব্দুল্লাহ মামুন, আজকে যারা সম্পাদকরা বলছেন, যারা 282 জনের যে তালিকা দিয়েছে, আমরা গত রিজেমি দেখেছি রুহুল আমিন গাজীকে টেনে হিচড়ে প্রেস ক্লাব থেকে পুলিশের ভ্যানে। আমি এটাতে যাচ্ছিলাম আরেকটা জিনিস, শওকত মাহমুদ এখনো জেলে আছেন, এটা অন্য একটি মামলায়, কিন্তু তখন আমরা শওকত মাহমুদকে দেখেছি জেলে যেতে, এবং সংগ্রামের খুব বর্ষিয়ান সম্পাদক, তাকে টেনে হিচড়ে আমরা নিয়ে যাওয়া হয়েছে। না, আমি ওটা তো কোনোভাবেই তখন ওনারা চুপ ছিলেন কেন? তখন না চুপ ছিল না, আমি ওইটাতেই যাচ্ছিলাম যে মঞ্জুর ভাই গড়ে কিন্তু সবাই চুপ ছিল না। আমি নুরুল কবিরের কথা বলতে পারি, আমি জুলাই আন্দোলনকেও তাকে পেয়েছি, বিভিন্ন বক্তব্য পেয়েছি। নুরুল কবির ইজ সামথিং ডিফারেন্ট, উনি সবসময় খুব আউটস্পোকেন, মতিউর রহমান চৌধুরীকে যেটা সত্য অনেক সেটা অংশে সত্য পেয়েছেন, বলেন। অনেক অংশে পেয়েছেন, আবার মতিউর রহমানকেও পেয়েছেন। আপনি মাহফুজ আনামকে কতটুকু আপনি ডিবেট না দেবেন সেটা একটা রিলেটিভ কোয়েশ্চেন, বাট সবাই কিন্তু বিক্রি হয়ে যায়নি বা ওই পরিষদের সদস্য হয়ে যাননি, সেটিও আপনাকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস আমি বলি, এই যে একটু আগে মঞ্জুর ভাই যে টিআইবির কথা বললো, আমার মনে পড়ে না যে টিআইবি 17 বছরে শেখ হাসিনার সাক্ষাৎ পেয়েছিল। আমি জানি না আমার তথ্যটা ভুল হচ্ছে কিনা, আপনারা দুজন সাংবাদিক আরো ভালো বলতে পারবেন। এই পরিবর্তনগুলো প্রতীকী হলেও কিন্তু সুশাসনের দিকে আমাদের যে যাত্রা, সেখানে একটা আমাদের কনফিডেন্স দেয় বা আত্মবিশ্বাসটা বাড়ায়। যে 3 মাস পর পর বসবে, সাংবাদিকদের বিষয়গুলো রিভিউ হবে, বা টিভি রিপোর্ট করছে, টিভিতে এবারও রিপোর্ট করছে সরকারের বিপক্ষে গেছে, কিন্তু যেটা মঞ্জুর ভাই বললেন যে সরকারের বিপক্ষে গেলেও তাদের দায়িত্ব তারা পালন করছে, একই সাথে সরকার যেটাকে পজিটিভলি গ্রহণ করছে, সেটা কিন্তু প্রতীকী জায়গাটা হচ্ছে যে এই সাক্ষাৎকার গুলো হচ্ছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভালোভাবে মঞ্জুর ভাই গোটা জিনিসটা তুলে ধরেছেন গত আমলে। দুটো জিনিস আমি এখন আমার কাছে দেখতে চাই। একটা হচ্ছে যে 282 জনের কথা বলা হলো, এই মানুষগুলো যে যার যতটুকু অপরাধ তার শাস্তি নিশ্চিত হোক তদন্ত করে, এটা সময় সাপেক্ষ বিষয়, কিন্তু এটা দেখতে চাই। আর দ্বিতীয় হচ্ছে যে যারা এইগুলো করেছিল তাদের কাছ থেকে যেন আমরা অন্যরা শিক্ষা গ্রহণ করি। কারণ আপনি একটা প্রতিচ্ছবি বা মুখচ্ছবি বা আয়না বলি আমরা সংবাদপত্র কাজই হচ্ছে গভর্নমেন্টের কাজের বা যেটা ঠিক না তাকে তুলে ধরা, এই যে কোনো ব্যর্থতাকে সামনে আনা। সেটাকে কিন্তু আপনি যদি মনে করেন যে আমার বিপক্ষে যাচ্ছে, আমার শাসনকে দুলিয়ে দিচ্ছে, নাড়িয়ে দিচ্ছে, এটা একটা পার্সপেক্টিভ। আর একটা হচ্ছে না, আমি এটাকে পজিটিভলি নিচ্ছি। কেউ চাঁদাবাজি করলে বা কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট হলে সেটা আমাকে সুশাসনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, কিভাবে আমি যদি তার ব্যবস্থা গ্রহণ করি। এই মানসিকতাটা এটা সরকারের মধ্যেও তৈরি হতে হবে, এবং সেই কথাগুলো যারা বলেনি, যেটা আপনি বলার চেষ্টা করছেন এখন, যাদের বলার কথা ছিল তারা সবাই বলেনি একসাথে, বরং সত্যি কথা বলতে দালালে পরিণত হয়েছিল। সেই কাজটা যেন আমরা কোনো পেশা ক্ষেত্রে না করি, সেই শিক্ষাটা না আমি জরুরি বলে মনে করি। অনেক জি, আমাদের একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডেমোক্রেসি জায়েজ বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল মামুন এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম। আমরা ফিরছি আলোচনায়। আপনি জেনে থাকবেন যে হামিদ টিকার অনিয়ম, ডক্টর ইউনূসের সাবেক সব উপদেষ্টা দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়েছে, এবং গতকালও আসলে 6 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এই যে হামের যে প্রকোপ, এই দায় আসলে কে নেবে? না, দায় এটা নিয়ে অনেক আলোচনা করেছি, বরং আমি এই রিটটাকে স্বাগত জানাই। দায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আপনি এই সরকারের হয়তো বা এখনকার যে ম্যানেজমেন্ট, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, যে স্পেশাল ইউনিট গুলো করা হচ্ছে, আইসোলেশন সেন্টার করা হচ্ছে, তার অগ্রগতি, তার ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে পারি, কিন্তু এই শিশুদের মৃত্যুর দায় এই সরকারের নয়। এবং আজকে আমি আসলে খুশি হলাম, এবং আরেকটি চ্যানেলেও আজকে আমি বললাম যে আমি সরকারের পক্ষ থেকেও যারা ওই সময় এই পুরো প্রক্রিয়ায় জড়িত ছিল বা যারা এটার জন্য দায়ী, এর আগেই তদন্ত কমিটি করা উচিত ছিল, এবং আজকে যে রিটটি হয়েছে আমি এটাকে সাধুবাদ জানাই। একই সাথে যেটা নিশ্চিত করতে চাই বা দেখতে চাই, যেন একটু আগে যে কথাটা আমরা বললাম যে সব সাংবাদিক
যারা অ্যারেস্ট হয়েছে তারা সবাই দোষী বা হত্যা মামলা জড়িত, এটা আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু তার যার যতটুকু অপরাধ তার বিচার হোক। এক্ষেত্রেও আমরা সব উপদেষ্টার দেশটাকে নিষেধাজ্ঞা আমি মনে করি না সঠিক, এবং এটা আমি যদি সেখানে ডক্টর ইউনূসের কোনো গাফিলতি থাকে সেটাকে আমরা দেখতে চাই। অবশ্যই স্বাস্থ্য উপদেষ্টার দায় নিতে হবে। ওই সময়ের স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক, এই টিকা কার্যক্রম প্রকিউরমেন্ট থেকে শুরু করে প্ল্যানিং থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশনে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু এই শিশু মৃত্যুর যে মিছিল, এর দায়ভার অবশ্যই তাদেরকে নিতে হবে। এখন আসি যে এই যে কথাটা একটু আমি বললাম যে আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে এই ঘটনাটার তদন্ত কমিটি আগেই করা উচিত ছিল, এবং গত পরশু বোধহয় স্বাস্থ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এই ম্যানেজমেন্টের ব্যস্ততার কারণে ওনারা এটা করতে পারছেন না। আমি আশা করবো যে সরকার অতি দ্রুত এই সরকারের তরফ থেকেও তদন্ত কমিটি করবে এবং যারা দায়ী তাদের শাস্তি নিশ্চিত হবে। এখানে আরেকটা জিনিস অনেক খুব গুরুত্বপূর্ণ, আমরা যেটা দেখতে চাই এই ঘটনাটা থেকে, এতগুলো মৃত্যু, 400 শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে ভবিষ্যতে যেন এটা না হয় এবং এখান থেকে ম্যানেজমেন্টটা কিভাবে সামনে এগোবে সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ। আশা রাখবো যে এই সরকার চেষ্টা করছে, আমি সরকারের প্রশংসাই করতে চাই যে ক্রাইসিসটা ম্যানেজ করছে, টিকাদান কর্মসূচি আবার শুরু হয়েছে, কিন্তু কোনোভাবেই যেন আর এই ধরনের অবস্থা তৈরি না হয় সেটিও সরকারকে কিন্তু নিশ্চিত করতে হবে। জি, আমরা একটু মঞ্জুরুল ইসলাম আপনার কাছে যাই। মঞ্জুরুল ইসলাম, আমরা হাম নিয়ে আলোচনা করছিলাম যে হামের যে প্রকোপ, গতকালকেও 6 জন শিশুর মৃত্যু হয়েছে এবং টিকার অনিয়মে ডক্টর ইউনূসের সাবেক সব উপদেষ্টাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে রিট হয়েছে। আমরা সর্বশেষ যেটা দেখলাম আজকে 459 জন বাচ্চা শিশু মারা মানে গতকালকের রিপোর্ট পর্যন্ত। এবং গতকাল ইউনিসেফের প্রধান বাংলাদেশে যিনি আছেন তিনি বলেছেন যে বিগত গভর্নমেন্টকে বারবার ওয়ার্ন করা হয়েছে যে তোমাদের টিকা নাই, এবং ইলেকশনের আগে 12 তারিখে ইলেকশন, 10 তারিখ পর্যন্ত তারা ওয়ার্ন করেছে যে তোমাদের টিকা নাই তোমাদের। গতকাল যেটা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে গত 2025-এ ভিটামিন এ ক্যাপসুল পর্যন্ত ছিল না। ভিটামিন বছরে 2টা ডোজ দিতে হয়, গত বছর মাত্র 1টা ডোজ দেওয়া হচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক হলো যে টিকাটা সবসময় হলো দাতা সংস্থার বা দানে হয়ে থাকে, দাতা সংস্থার মাধ্যমে টিকাটা আনতে হয়। কিন্তু বিগত গভর্নমেন্ট সেটা দাতা সংস্থার ওই জায়গা থেকে বের করে এনে রাজস্ব খাতে এই জায়গাটা নিয়ে আসছে, এবং রাজস্ব খাতে এনে 419 কোটি টাকা ইউনিসেফের কাছ থেকে নেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নেয়, এবং 419 কোটি টাকা প্রাইভেটলি ওপেন টেন্ডারের মাধ্যমে নেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নেয়। এই যে রাজস্ব খাতে আনার কারণে টিকার ব্যবস্থাপনাটা মানে ঝুঁকির মধ্যে পড়ে। আর টিকা যারা ব্যবস্থাপনা করে, যে ইপিআই বা স্বাস্থ্য অধিদপ্তর, তারা কিন্তু একদম এখন পর্যন্ত গা ছাড়া অবস্থা। এই যে কতজন স্বাস্থ্যকর্মী আছে, কি আছে না আছে, তাদের মধ্যে কোনো রকম এখন পর্যন্ত, খালি আমরা মন্ত্রণালয়ের দিকে যাচ্ছি, আমরা বিগত গভর্নমেন্টের দিকে যাচ্ছি, কিন্তু টিকা ব্যবস্থাপনার সাথে মাঠ পর্যায় থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরের একদম ডিজি পর্যন্ত তাদের যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার কথা কিন্তু আমরা কেউ বলছি না। এই প্রত্যেকটা, বিশেষ করে স্বাস্থ্যের ডিজির অসম্ভব রকম ব্যর্থতা আছে এই জায়গাটায়। কারণ টিকা ব্যবস্থাপনার সাথে সরাসরি মন্ত্রণালয় জড়িত থাকে না, টিকার ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। যেমন 2025-এর সেপ্টেম্বরের স্বাস্থ্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার সভাপতিত্বে যে মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়ে এইটা রাজস্ব খাতে নিয়ে আসা হয়েছিল, কিন্তু কখনোই টিকাটা রাজস্ব খাতে আসে না। আর টিকা সবসময় হলো ইউনিসেফ দেয়, সবসময় বাংলাদেশের যত টিকা আছে সবসময় কিন্তু ইউনিসেফ দেয়। এইবারই প্রথম অন্তর্বর্তী সরকার 419 কোটি টাকা সেখান থেকে কাট করে ওপেন টেন্ডারের টিকা কেনার জন্য একটা প্রস্তাব নিয়েছিল, সেইটা বাংলাদেশের জন্য একটা বুমেরাং হয়েছিল। এই বুমেরাং এর ফসলটাই কিন্তু এখন আমরা ভোগ করছি। এই যে 459 জন বাচ্চা মারা গেল, এইটার জন্য একদম শতভাগ প্রফেসর ইউনূসের সরকার দায়ী। এবং আমি এটা আগেও বলেছি, আজকেও আপনার মাধ্যমে বলতে চাই, এর জন্য প্রফেসর ইউনূসের ক্যাবিনেটের বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিত। কারণ 459 জন বাচ্চা বাংলাদেশের কোনোভাবেই কোনো অসুখে এই পর্যন্ত মারা যায় না। এবং করোনার সময় কিন্তু এরকম শিশু মারা যায়নি। করোনার সময় বয়স্ক মানুষ মারা গেছে, বিভিন্ন কারণে মারা গেছে। কারো হার্টের প্রবলেম ছিল, কারো লাংয়ের প্রবলেম ছিল, কেউ স্ট্রোকের রোগী ছিল,
কেউ ভয় পেয়ে করোনায় হার্ট ফেল করেছে। কিন্তু এই যে শিশু বাচ্চা 6 মাস, 1 বছর, 3 মাস, আমরা তো এখন পর্যন্ত দেখি যে 459 জন মারা গেল, যেটা কাউন্টেবল। কিন্তু রিমোট এলাকায় যে সমস্ত বাচ্চা মারা যাচ্ছে, তারা হয় হাসপাতালে আনতে পারছে না, না হয় রোগ ধরতে পারছে না, না হয় মহল্লার কোনো ওই যে কবিরাজকে দিয়ে ওষুধ খাওয়াচ্ছে, বা মহল্লার কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। এরকম অসংখ্য আছে যারা হিসাবের বাইরে আছে। আমরা যদি টোটাল ফিগারটা দেখি, সেই টোটাল ফিগারটা কিন্তু অনেক বড় হবে। সেই জন্য এই যে শিশু হত্যার জন্য প্রফেসর ইউনূসের বিরুদ্ধে টোটাল ক্যাবিনেটের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এবং সেটা হত্যা মামলা হওয়া উচিত। মঞ্জুর, আমি একটু একটু দুঃখিত, আমি একটা জিনিস কমপ্লিমেন্ট করে ভুলে যাব। সেটা হচ্ছে, যেহেতু আপনি মামলার প্রসঙ্গটা আনলেন, আমি ক্ষমা প্রার্থী আপনাকে থামানোর জন্য। সেটা হচ্ছে যে এখানে কিন্তু রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ নেই। এবং এই 470 জন বা 69 জন, 400 অধিক বা 500 শিশু, যেটাই হোক, 469 জন নাম্বারটা এখন, এতগুলো মৃত্যুর যদি বিচার না হয়, সেটা কি অর্থ উপদেষ্টা নাকি স্বাস্থ্য উপদেষ্টা নাকি ডক্টর নিজে নাকি মাঠ পর্যায়ে, যেই হোক, এটা যদি বিচার না হয়, তাহলে কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় বিচারহীনতার উদাহরণটা সৃষ্টি হবে। এবং আমি আশা করব যে বিএনপি সরকার এই দায়টা কোনোভাবেই নিবে না। এবং এটা এটা কি বলবো, যে নেগলিজেন্সের কারণে এত বড় হত্যাকাণ্ড বাংলাদেশে তো বটেই, সারা পৃথিবীতে হয়েছে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং আমরা যখন এখন বলছি যে আমরা একটা সুশাসনের দিকে যাব, আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সেখানে যদি আমাদের 400 শিশু মারা যায়, তাদের যদি বিচার না হয় যারা জড়িত, তাহলে কিন্তু এই যে গোটা আন্দোলনের যে আমাদের স্পিরিট বা আকাঙ্ক্ষা, সেটা প্রথমেই মুখ থুবড়ে পড়বে। হ্যাঁ, আরেকটা বিষয় আমি যেটা শেষ করতে চাচ্ছিলাম, সেটা হলো যে এই যে 459 জন শিশু মারা গেল, এই 459 জন শিশু শুধু যে আপনার চিকিৎসা অবহেলায় মারা গেছে তা না, তাদেরকে চিকিৎসা দেওয়ার মতো গভর্নমেন্টকে যে প্রিপারেশন থাকা দরকার, অন্তর্বর্তী সরকার শিশুদের বাঁচানোর জন্য যে ব্যবস্থা করে দেয়, সেটাকে গুরুত্বই দেয় নাই। ইউনিসেফ বলার পরেও সেটা গুরুত্ব দেয় নাই। একটা সরকার, তাছাড়া আরেকটা বিষয় হলো গুরুত্ব দিবে কিভাবে। প্রফেসর ইউনূস তার 2 বান্ধবীকে 2 জায়গায় বসিয়ে রেখে তিনি সরকার চালিয়েছেন। একটা গ্রামীণ ব্যাংকের ওনার একজন সহকর্মীকে এনে উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বানিয়ে দিয়েছেন, যার সাথে স্বাস্থ্যের কোনো কিছুই যিনি বুঝেন না, কোনো কিছু জানারও চেষ্টা করেন না। এবং তার এপিএস এর বিরুদ্ধে কিন্তু 636 কোটি টাকা মামলা একটা অভিযোগ, দুর্নীতির। জি মঞ্জুর ইসলাম, আমাদের শেষ করতে হচ্ছে, আমরা এই বিষয়ে নিয়ে আরেকদিন আলোচনা করব। সেই জায়গাটায় 636 কোটি টাকার দুর্নীতির অভিযোগ যদি তার এপিএস এর বিরুদ্ধে থাকে, তার বিরুদ্ধে কত টাকার দুর্নীতির অভিযোগ থাকা উচিত বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ মঞ্জুর ইসলাম, ধন্যবাদ ডক্টর আব্দুল আলম। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।